শুভেচ্ছা, আমন্ত্রণ দেশ জনপদ লাইভে, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। শনিবার সকাল থেকে পার্বত্য চট্টগ্রামে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে, তবে বেশিরভাগ সড়কে চলছে সীমিত আকারে যানবাহন। চলমান পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী অপু দত্ত। হত্যা, অগ্নিসংযোগ এবং হামলার ঘটনায় খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবনে কিন্তু আজকে সকাল থেকে 72 ঘন্টার সড়ক ও নৌপথ অবরোধ কিন্তু শুরু হয়েছে। খাগড়াছড়িতে সকাল থেকে কিন্তু দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে, তবে আভ্যন্তরীণ সড়কে হালকা যানবাহন চলাচল করতে দেখা গেছে। তবে কোথাও কোনো পিকেটিং কিংবা অপ্রীতিকর ঘটনার কিন্তু খবর নেই। আর এই যে সাম্প্রদায়িক ঘটনাগুলো কিন্তু নতুন করে খাগড়াছড়ি তার ঘটেনি, বলা যেতে পারে এখন পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে। পুরো জেলায় আসলে আইন শৃঙ্খলা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেনাবাহিনী, বিজিবির টহল কিন্তু এই খাগড়াছড়িতে বাড়ানো হয়েছে। তো নতুন করে কোনো সংকট তৈরি না হয় খাগড়াছড়ির সার্বিক পরিস্থিতি উন্নতির দিকে বলা যেতে পারে। আর এই সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা সহ উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল আজকে রাঙামাটি এবং খাগড়াছড়ি সফর করবেন। দুপুরে রাঙামাটি সফর শেষে বিকাল 4টায় খাগড়াছড়িতে আইন শৃঙ্খলা বাহিনী, সুশীল সমাজ কিংবা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মতবিনিময় সভা করবেন বলে আমরা জানতে পেরেছি। একই সাথে এই যে খাগড়াছড়ি বা রাঙামাটির যে উদ্ভূত পরিস্থিতি এবং যেখানে যে 4 জন মারা গেল, 15 জনের মতো হতাহতের ঘটনায় কেন্দ্র করে শান্তিপূর্ণ অবস্থা তৈরির জন্য কিন্তু পাড়ায় পাড়ায় পাহাড়ি বাঙালি মিলে শান্তি সম্প্রীতি সভা করছেন এবং সেই সভা থেকে তারা সহাবস্থা নিশ্চিতের উপরে গুরুত্ব দিচ্ছেন। তারা বলছেন যে মামুন নামে যে যুবককে পিটিয়ে হত্যা করেছে, এই ঘটনা কিন্তু উস্কানি এবং গুজবের কারণে এতটুক ছড়িয়েছে। সেই জায়গা থেকে সবাইকে সচেতন থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখার কথাই বলছেন তারা। তো সবকিছু মিলে এখন পর্যন্ত খাগড়াছড়ির সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালোর দিকেই বলা যেতে পারে। এই ছিল খাগড়াছড়ির সর্বশেষ। এদিকে পার্বত্য খাগড়াছড়ি ও রাঙামাটির অস্থিরতার প্রভাব পড়েছে বন্দর নগরী চট্টগ্রামে। আরো জানাতে এই মুহূর্তে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, কোন কোন খাতে প্রভাব পড়েছে বিস্তারিত জানাবেন। পার্বত্য এলাকায় হঠাৎ করে যে উত্তপ্ত হয়ে পড়েছে, সে উত্তপ্ত হওয়ার কারণে চট্টগ্রামে যারা পাহাড়ের যারা মানুষ বসবাস করেন তাদের মধ্যে আসলে উদ্বিগ্ন কাজ করছে। কারণ গতকালকে থেকে আমরা যেটি জেনেছি, খাগড়াছড়ি যে ঘটনাটি ঘটেছে সে ঘটনার পরপর রাঙ্গামাটিতেও সেই আগুন ছড়িয়ে পড়ে। তারপর আসলে চট্টগ্রামে যারা পাহাড়ি আছে এবং যারা বাঙালিরা বসবাস করেন চট্টগ্রামে, যাদের বাড়ি খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান এলাকায়, তারা সবাই উদ্বিগ্ন হয়ে পড়ছেন। কারণ তাদের পরিবার পরিজনের যারা সদস্য রয়েছেন তারা পাহাড়ে বসবাস করছেন, সেই কারণে তাদের মাঝে এক ধরনের উদ্বিগ্ন কাজ করছে। তবে আমরা গতকালকে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন, পাহাড়ের আইন শৃঙ্খলা রক্ষায় আসলে যারা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনী যারা শীর্ষ কর্মকর্তা রয়েছেন তারা কাজ করছেন এবং সবার সহযোগিতা চেয়েছেন। আমরা দেখেছি গতকালকে কিন্তু পাহাড়ের এই ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রামে পাহাড়ি বাঙালি যারা ছাত্ররা রয়েছেন এবং পাহাড়ি ছাত্র পরিষদের নেতারা চট্টগ্রামে একটি বিক্ষোভ করেছেন। সেই বিক্ষোভ থেকে তারা যেটি বারবার বলেছেন যে পাহাড়ে যেন স্থিতিশীল অবস্থা ফিরিয়ে আনার জন্য যত দ্রুত সম্ভব কাজ করা প্রয়োজন। এবং গতকালকে আমরা দেখেছি আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর ISPR থেকে একটি চিঠি দেওয়া হয়েছিল, যে চিঠিতে যেটি বলা হয়েছে তারা পাহাড়ের যে শান্তি শৃঙ্খলা, সেই শান্তি শৃঙ্খলার জন্য মূলত সব পক্ষের সহযোগিতা কামনা করেছেন। বিশেষ করে পাহাড়ে যারা নেতৃত্বস্থানীয় যারা মানুষ রয়েছেন বা যারা বিভিন্ন গ্রামে বিভিন্ন এলাকায় নেতৃত্ব দিচ্ছেন তাদের সহযোগিতা কামনা করেছেন। কারণ পাহাড়ের মধ্যে বছরের পর বছর ধরে যারা সাধারণ মানুষ বসবাস করছেন মিলেমিশে, সব ধর্ম বর্ণ জাতি মিলে, তাদের একটি সহাবস্থান নিশ্চিত করার জন্য এবং তাদের মধ্যে যে আন্তরিক সহযোগিতা সেটা নিশ্চিত করার জন্য সেনা ISPR পক্ষ থেকে সহযোগিতা কামনা করা হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে আসলে পার্বত্য এলাকায় যে সংকট তৈরি হচ্ছে, সেই সংকটের কারণে কিন্তু চট্টগ্রাম নগরী বা আশপাশের উপজেলাগুলোতে যেসব পাহাড়ি এলাকা থেকে যেসব খাদ্য সামগ্রী আসে, সেসব খাদ্য সামগ্রী একটু সংকট দেখা দিচ্ছে। কারণ আমরা যেটা জানি, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান এসব এলাকা থেকে চট্টগ্রামে, বিশেষ করে চট্টগ্রামে কলা, আনারস, কাঁঠাল এবং পাহাড়ি যে ফলমূল রয়েছে এবং সবজি জাতীয় যেসব পণ্য রয়েছে সেসব পণ্য কিন্তু খাগড়াছড়ি, রাঙ্গামাটি থেকে কিন্তু চট্টগ্রামে আসে। বিশেষ করে খাগড়াছড়ি থেকে এবং রাঙ্গামাটি থেকে সবচেয়ে বেশি
ফল থেকে শুরু করে বিভিন্ন তরিতরকারি সবজি চট্টগ্রামে প্রবেশ করে, এগুলো আসলে আসতে কিছুটা ব্যাঘাত করছে। কারণ এই খাগড়াছড়ির এই সংকটনের কারণে বিশেষ করে হাটহাজারী হয়ে ফটিকছড়ি হয়ে যে মালামালগুলো নগরে প্রবেশ করে, সেগুলো গত 2 দিন ধরে আসলে খুবই কম আসছে। এতে করে এখানে আপনার সবজি জাতীয় যেসব পণ্য রয়েছে, যেগুলো পাহাড় থেকে এখানে আসে, সেগুলোর উপরে একটু দাম বাড়তি। কলা, আনারস, ফল, মৌসুমী যেসব ফল রয়েছে, সেগুলো কিন্তু বেশিরভাগই চট্টগ্রামের মানুষ পাহাড়ের উপর নির্ভরশীল, কারণ সেগুলো পাহাড় থেকে মূলত চট্টগ্রামে প্রবেশ করে। আরেকটি বিষয় আরেকটি বিষয় জানিয়ে রাখি, আজ আমরা যেটি জেনেছি, চট্টগ্রাম আইনজীবী সমিতির অডিটোরিয়াম হলে একটি সভা হওয়ার কথা রয়েছে পার্বত্য পরিষদের উদ্যোগে। সেই উদ্যোগে তারা চাচ্ছেন আসলে পাহাড়ের ধর্ম বর্ণ নির্বিশেষে যেসব শ্রেণী পেশার মানুষ বসবাস করেন, তারা যেন সহাবস্থানে থাকতে পারেন, সেটি তারা চেষ্টা করছেন। কিন্তু আমরা যেটি লক্ষ্য করেছি, গত 2 দিন ধরে পাহাড়ের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ধরনের উদ্ভট কথাবার্তা লক্ষ্য করা যাচ্ছে। তো আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে এইসব যেন তারা এড়িয়ে চলে, আমার সচেতন মানুষের পরিচয় দেন। তো চট্টগ্রাম থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। খাগড়াছড়ি রাঙামাটির অস্থিরতার প্রভাব পড়েছে চট্টগ্রামে এবং এই ব্যাপারে বলছিলেন সহকর্মী একেএম নাজিম। এদিকে চলমান পরিস্থিতি জানাতে বান্দরবান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল বাশার নয়ন। নয়ন, আপনার কাছে কি খবর রয়েছে, সার্বিক পরিস্থিতি জানাবেন। ধন্যবাদ ইশরাত। আসলে খাগড়াছড়ি এবং রাঙ্গামাটিতে পাহাড়ি বাঙালিদের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছে, এই উত্তেজনার প্রেক্ষিতে পার্বত্য জেলা বান্দরবানেও একটি প্রভাব পড়বে এমনটি শঙ্কা করা হচ্ছিল। গতকাল সকাল নাগাদ আমরা দেখেছি বান্দরবান থেকে পাহাড়ি সম্প্রদায়ের ছাত্র জনতা একটি বিক্ষোভ মিছিল করেছিল। তারা যে খাগড়াছড়ি এবং রাঙ্গামাটিতে যে সংঘাত হয়েছে সেই সংঘাতের প্রতিবাদ করেছিল। পরবর্তী আমরা গতকাল বিকেলে যেটা দেখেছি, বান্দরবান জেলা প্রশাসকের পক্ষ থেকে একটি সম্প্রীতি সমাবেশের আয়োজন করা হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে, যেখানে পাহাড়ি এবং বাঙালি সম্প্রদায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা সেই মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছেন যে খাগড়াছড়ি এবং রাঙ্গামাটিতে যে পাহাড়ি বাঙালিদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে, সেই উত্তেজনার রেশ যাতে সম্প্রীতির বান্দরবানে কোনোভাবে যাতে আঁচে না পড়ে, সেই জন্য তারা সেখানে একমত পোষণ করেছেন। এখানে বান্দরবানে কোনো ধরনের সভা সমাবেশ বা অপ্রীতিকর কোনো ঘটনা যাতে না ঘটে, সেই জন্য পাহাড়ি এবং বাঙালি সম্প্রদায়ের নেতারা আশ্বস্ত করেছেন জেলা প্রশাসনকে। সেই প্রেক্ষিতে আমরা দেখেছি আজ সকাল থেকে খাগড়াছড়ি এবং রাঙ্গামাটিতে অবরোধ পালিত হলেও বান্দরবানে আসলে কোনো ধরনের প্রোগ্রাম পালিত হচ্ছে না পাহাড়ি সম্প্রদায়ের পক্ষ থেকে। এখানকার যে জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে। বান্দরবান আমি আছি এই মুহূর্তে ট্রাফিক মোড় এলাকায়, এখানে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে যে দোকানপাট খুলেছে, পরিবহনগুলো স্বাভাবিক নিয়মে চলাচল করছে। তবে রাঙ্গামাটি থেকে যে পরিবহনগুলো বান্দরবানে আসে সেই পরিবহনগুলো চলাচল বন্ধ রয়েছে। অর্থাৎ রাঙ্গামাটির সাথে বান্দরবানের যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকলেও বান্দরবান থেকে কেরানীহাট, চট্টগ্রাম সহ সারা দেশের যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে। এখানকার আইন শৃঙ্খলা বাহিনীর আমরা দেখেছি র্যাব, বিজিবি, সেনাবাহিনী এবং পুলিশের সদস্যরা বিভিন্ন স্পটে তারা মোতায়েন রয়েছে। তারা আইন শৃঙ্খলা রক্ষায় তারা কাজ করে যাচ্ছেন। অর্থাৎ বান্দরবানের যেই স্বাভাবিক পরিস্থিতি সেটি একদম অন্যান্য দিনের মতো একদম স্বাভাবিক রয়েছে। খাগড়াছড়ি এবং রাঙ্গামাটির যে উত্তেজনার রেশ সেটি বান্দরবানে আসলে পড়েনি, যার কারণে মানুষ অনেকটা স্বস্তিতে নিঃশ্বাস ফেলছেন। কেননা রাঙ্গামাটি এবং খাগড়াছড়িতে যখন পাহাড়ি বাঙালিদের মধ্যে দাঙ্গা হাঙ্গামা এবং সংঘাতের দিকে এগুচ্ছিল, ঠিক সেই মুহূর্তে বান্দরবানে যে 12টি সম্প্রদায়ের বসবাস, সেই সম্প্রীতির বান্দরবানে কোনো ধরনের সংঘাত হয়নি এবং সম্প্রীতির মাধ্যমে মানুষ বসবাস করছে। এটি নিয়ে আসলে মানুষের যারা ব্যবসায়ী রয়েছেন, স্থানীয় বাসিন্দা রয়েছেন, তারা স্বস্তি নিঃশ্বাস ফেলেছেন। তারা স্থানীয় প্রশাসন এবং পাহাড়ি বাঙালি সম্প্রদায়ের যে নেতৃবৃন্দ তাদেরকে সাধুবাদ জানিয়েছেন এবং এই যে পরিস্থিতি, এই স্বাভাবিক পরিস্থিতি যাতে আগামীতে অব্যাহত থাকে, সেই স্বাভাবিক পরিস্থিতি যাতে অব্যাহত থাকে সেই জন্য প্রশাসন এবং পাহাড়ি এবং বাঙালি সম্প্রদায়ের নেতৃবৃন্দদের প্রতি তারা দাবি জানিয়েছেন যে বান্দরবানে যে 12টি সম্প্রদায়ের বসবাস, সেই সম্প্রীতির বান্দরবানে যাতে সম্প্রীতি বজায় থাকে এমনটি প্রত্যাশা করেছেন এখানকার স্থানীয় বাসিন্দারা। এই ছিল আমার কাছে বান্দরবান থেকে সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে। আপনাকে ধন্যবাদ। বান্দরবান থেকে সেখানকার সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী আবুল বাশার নয়ন। ময়মনসিংহে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ।
হাসপাতালে ভিড় করছে রোগীরা। সবশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, ডেঙ্গুর প্রকোপ বাড়ার কারণ কি এবং চিকিৎসা সেবা কেমন চলছে জানাবেন বিস্তারিত। শেষ সময়ে চোখ রাঙাচ্ছে ময়মনসিংহের ডেঙ্গু পরিস্থিতি। অর্থাৎ আমরা দেখেছি প্রতিনিয়তই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা কিন্তু বেড়েই চলেছে, যার কারণে গত কয়েকদিন আগে ডেঙ্গু আলাদা ওয়ার্ড কিন্তু গঠন করা হয়েছে। অর্থাৎ প্রশাসনিক ভবনের ৩য় তলায় আমরা দেখেছি একটি ডেঙ্গু ইউনিট গঠন করা হয়েছে। সেই ওয়ার্ডে আজকে পর্যন্ত ২৮ জন ভর্তি রয়েছেন এবং চিকিৎসকদের তথ্য মতে চিকিৎসকরা বলছেন যে বছরের শেষ সময়ে অর্থাৎ ডেঙ্গু হওয়ার যে সময়টুকু থাকে অর্থাৎ সেই শেষ সময়ে কিন্তু ডেঙ্গুর পরিস্থিতি কিছুটা ভয়াবহতা ধারণ করছে ময়মনসিংহে, যার কারণেই প্রতিনিয়ত হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা কিন্তু বেড়েই চলেছে। অর্থাৎ শুধু ময়মনসিংহে যে আক্রান্ত হচ্ছে তা কিন্তু নয়, ময়মনসিংহের বাইরে গাজীপুর, নারায়ণগঞ্জ, ঢাকায় আক্রান্ত হয়ে কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অনেক ডেঙ্গু রোগী তারা ভর্তি হচ্ছেন। এবং আমরা দেখেছি চিকিৎসকরা যেটি জানিয়েছেন গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়ে ৯ জন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। অর্থাৎ মোট ২৮ জন রোগী কিন্তু এখন পর্যন্ত ভর্তি রয়েছেন। এর মধ্যে ২ জন নারী, ১ জন শিশু এবং বাকিরা কিন্তু পুরুষ। সবাই কিন্তু ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন জায়গায় আক্রান্ত হয়ে তারা ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসা সেবা নিচ্ছেন। আমরা বেশ কয়েকজন রোগীর সঙ্গে কথা বলেছিলাম, তারা বলেছেন যে কাজের সুবিধার্থে এবং তাদের যে কাজের স্থল সেখান থেকেই কিন্তু তারা আক্রান্ত হয়েছেন এবং আক্রান্ত হয়ে তারা চিকিৎসা সেবা নিচ্ছেন এবং চিকিৎসকরা আন্তরিকভাবে তাদেরকে সারিয়ে তোলার চেষ্টা কিন্তু করছেন এবং চিকিৎসকরা আশঙ্কা করছেন যদি মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি না করা হয় তাহলে কিন্তু এই যে ডেঙ্গুর প্রকোপ সেটি কিন্তু আরো বাড়তে পারে, সেই আশঙ্কা কিন্তু তারা করছেন। এবং চলতি বছরে চিকিৎসকরা জানিয়েছেন যে ময়মনসিংহে কিন্তু ২ জন মারা গেছেন এবং আমরা সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ডে কিন্তু আমরা দেখেছি ডেঙ্গু প্রতিরোধে অর্থাৎ মশক নিধনে তাদের যে কার্যক্রম সেটি কিন্তু শুরু করেছেন এবং প্রতিনিয়তই ড্রেনে এবং নালায় কিন্তু তারা তাদের যে স্প্রে কার্যক্রম সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন এবং সাথে সাথে তাদের যে অভিযান এবং বিভিন্ন বাসা বাড়িতে তাও কিন্তু তারা করছেন এবং বলা যায় যে সিটি কর্পোরেশনের কিছুটা নিয়ন্ত্রণে তাকেও আশঙ্কা ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ার তা কিন্তু কর্তৃপক্ষ মাথায় নিয়ে তাদের যে কাজ সেটি কিন্তু আরো তোড়জোড় করছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। ময়মনসিংহ থেকে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে বলছিলেন সহকর্মী ইলিয়াস আহমেদ। মশলা সংকট নিরসনে সাতক্ষীরায় কৃষকদের বাণিজ্যিক ভিত্তিক আদা চাষাবাদ চলছে। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, আদা চাষে কৃষকদের খরচ কেমন হবে এবং অনেক লাভের সম্ভাবনা রয়েছে কিনা জানাবেন। ইশরাত, দাঁড়িয়ে আছি সাতক্ষীরা জেলার সীমান্তবর্তী দেবহাটা উপজেলার সেকান্দ্রা এলাকায়। এই পতিত জমিতে একেবারেই বলতে গেলে কম খরচে, যেভাবে আমি শুনেছি যে এখানকার আদা চাষি তিনি একটি সম্ভাবনাময়ী চাষি, তিনি যেভাবে বলছেন যে এটি খুব কম খরচেই, কম মূল্যে, কম পরিশ্রমে এই পতিত জমিতে সহস্রাধিক বস্তায় আদা চাষ করছেন এবং এটি কিন্তু সাতক্ষীরাতে ছড়িয়ে পড়েছে। আমরা জানবার চেষ্টা করব এটি আসলে এই যে লাভবান একটি লাভজনক ফসল, দামি আসলে কত মানে কেমন ব্যয়ে এবং কেমন কম পরিশ্রমে এই চাষাবাদটি হয়েছে এবং কতটুকু লাভ। এটা মনে করেন একটা বস্তায় খরচ হয়েছে 35 থেকে 40 টাকা, মাত্র 35 থেকে 40 টাকা। এই হিসেব করে এখন যেটা লাভ হয় সেটাই তো আমরা এখন বুঝ করব। হ্যাঁ, আপনার দেখা দেখি তো এখন সারা সাতক্ষীরা জেলায় বিভিন্ন জায়গায় আদা চাষ শুরু হয়েছে, কেমন লাগছে? এখন খুবই ভালো লাগছে যে আমি একাই করছি না, আরো অনেকে আদা চাষ করছে আর আমাদের এখানে আরো অনেক লোক আসছে যে কিভাবে আদা চাষ করব, কিভাবে প্রস্তুত করব, কিভাবে বীজ পাবো, এগুলো সব তারা আমাদের কাছে শুনছে। আমরা যেমনটি শুনছিলাম যে এই আমিরুল ভাই যেমন চাষাবাদ করেছেন, সাতক্ষীরা জেলায় কৃষি অধিদপ্তর বলছে যে এই চাষাবাদ কিন্তু বেড়ে গিয়েছে এবং বিদেশ নির্ভরতা কিন্তু কমে যাবে। প্রতি বস্তায় 35 থেকে শুধুমাত্র 35 থেকে 40 টাকা
ব্যয়ে এই চাষাবাদটি করছে এবং এর পরিশ্রম নেই বলেও আমি এই চাষির স্ত্রীর সাথেও কথা বলেছি। তিনি সময় পেলেই শুধু দেখেন, তাছাড়া আর ওইভাবে কোনো সময় অর্থ কোনোটাই ব্যয় করতে হয় না, কিন্তু এটি একটি অর্থকরী ফসল। এই ছিল সাতক্ষীরার এই যে ব্যাপক হারে মশলা জাতীয় মূল্যবান ফসল আদা চাষাবাদের যে চিত্র, তার সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। সাতক্ষীরায় কৃষকদের বাণিজ্যিক ভিত্তিক আদা চাষাবাদ চলছে, এই ব্যাপারে বিস্তারিত বলছিলেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। বাজার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এস সোহান। সোহান, পণ্যের দাম কেমন দেখছেন এবং ক্রেতা বিক্রেতারা কি বলছেন? বাগেরহাটে সরবরাহ কম থাকা এবং বৈরী আবহাওয়ার কারণে সব ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। আমরা সকাল থেকে বাজার ঘুরে দেখেছি বাগেরহাটের যে সবথেকে বড় বাজার, এই বাজারে সবজির দাম কিন্তু বেড়েছে 10 থেকে 15 টাকা করে কেজিতে। আমরা দেখেছি এই বাজারে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে 80 টাকা, অথচ কয়েকদিন আগে এই বেগুন কিন্তু বিক্রি হয়েছে 50 থেকে 60 টাকা কেজি দরে। এছাড়া অন্যান্য যেসব সবজি, করলা, কাঁকরোল, ঢেঁড়স, এই সবও কিন্তু 50 থেকে 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এই সবের দাম ছিল 50 টাকার নিচে। এছাড়া আমরা যদি আপনাদেরকে একটু মাছের দাম জানাই, বাগেরহাটে বাজারে কিন্তু আজকে মাছের দাম বৃদ্ধি পেয়েছে অনেকটা। প্রতি কেজি ওজনের যে ইলিশ রয়েছে, সেই ইলিশ আজকে বিক্রি হচ্ছে 15 থেকে 1600 টাকা করে, এবং কেজির উপরে যেটা 1 কেজি 200 গ্রাম থেকে 250 গ্রাম ওজনের যে ইলিশ, সেই ইলিশ বিক্রি হচ্ছে 1800 থেকে 1900 টাকা করে। এছাড়া ছোট যে ইলিশ রয়েছে, সেই ইলিশ 600 থেকে 1200 টাকা পর্যন্ত কেজি দরে বিক্রি হচ্ছে। কিন্তু এটা ছিল ইলিশের মৌসুম, এই সময় কিন্তু ইলিশের দাম কম হওয়ার কথা ছিল, এবং কিন্তু এজন্য ক্রেতারা হতাশা প্রকাশ করছেন যে মৌসুমে এত দাম থাকলে। এছাড়া আমরা যদি আপনাদেরকে একটু মশলার দাম জানাতে চাই, মশলার দামও কিন্তু বৃদ্ধি পেয়েছে। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 110 টাকা, রসুন বিক্রি হচ্ছে 210 টাকা, আদা বিক্রি হচ্ছে 250 টাকা থেকে 280 টাকা পর্যন্ত, শুকনো মরিচ 400 টাকা, গুঁড়ো মরিচ 600 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাঁচা মরিচের কিন্তু দাম বেড়েছে, কাঁচা মরিচ বিক্রি হচ্ছে 200 থেকে 250 টাকা কেজি দরে। বাগেরহাটে বেড়েছে চালের দামও। বুলেট চাল মোটা যেটা, সেটি বিক্রি হচ্ছে 50 থেকে 52 টাকা করে। চিকন চাল বিক্রি হচ্ছে 60 থেকে 90 টাকা পর্যন্ত। এছাড়া দেশি যে মোটা চাল রয়েছে, সেই চাল কিন্তু বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকা করে। সব মিলে আমরা যদি এই যে বাজার দরের যে ঊর্ধ্বমুখী প্রবণতা, এটা ক্রেতাদের অভিমত আপনাদেরকে বলি, ক্রেতারা খুবই হতাশ এবং বিরক্ত যে প্রতিনিয়তই দাম বাড়ছে। আর বিক্রেতারা বলছেন সরবরাহ কম, বৈরী আবহাওয়া, নানান রকম জটিলতার কারণে তাদেরকে দাম বাড়াতে হয়, এবং পাইকারি যেসব আড়তে রয়েছে, সেই আড়তে দাম বেশি থাকার কারণে তাদের বেশি দামে বিক্রি করতে হয়। এজন্যই খুচরো বাজারে দাম বেশি বলে তারা আমাদেরকে জানিয়েছেন। বাগেরহাট থেকে এই ছিল আমার কাছে নিত্যপণ্যের বাজার দরের সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। বাগেরহাট থেকে বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী এস সোহান। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।